আজকে এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে আলোচনা করে নেব শিবরাত্রি পালন করার কিছু নিয়মের ব্যাপারে, কিছু স্পেসিফিক সাধনার ব্যাপারে। নমস্কার, আমি পর্ণাশা গুপ্ত রয়, কনসালটেন্ট, সাইকোলজিস্ট, অ্যাস্ট্রোলজার অ্যান্ড বাস্তু কনসালটেন্ট। আমাদের মধ্যে অনেকেই এরকম রয়েছেন যারা প্রত্যেক বছর শিবরাত্রিতে উপোস করেন এবং তারপর রুদ্রাভিষেক করেন। কিন্তু এই শিবরাত্রি কেন পালন করা হয় বা তার স্পিরিচুয়াল সিগনিফিকেন্স কি রয়েছে সেইটা বোঝার জন্য এই পুরো ভিডিওটা দেখুন এবং আপনিও তাহলে শিখে যাবেন যে কি করে শিবরাত্রির দিন কিছু স্পেশাল সাধনার দ্বারা আপনার লাইফেও আপনি নিয়ে আসতে পারেন প্রচুর প্রচুর সুখ, প্রচুর আনন্দ, প্রচুর সমৃদ্ধি। আজকে এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে আলোচনা করে নেব শিবরাত্রি পালন করার কিছু নিয়মের ব্যাপারে, কিছু স্পেসিফিক সাধনার ব্যাপারে, যেগুলো আপনারা এই শিবরাত্রির রাত্রে করলে লাইফে প্রচুর প্রবলেমস আপনার আপসে আপ কমতে শুরু করবে, পিতৃদোষ থেকে রেহাই পাবেন, বা যে কোনোভাবে যদি কোনো ম্যালেফিক বক্সেস মানে অ্যাস্ট্রোলজি চার্টে যেটা আপনার 6th বক্স, 8th বক্স এবং 12th বক্স, লাইফে রোগ ঋণ শত্রুর বক্স, পীড়ার বক্স বা হসপিটালাইজেশনের বক্স যদি অ্যাক্টিভেট হয়ে থাকে, সেইখান থেকে আপনারা এই পার্টিকুলার কয়েকটা সাধনার দ্বারা ভীষণ অনায়াসে সেইগুলোর থেকে মুক্তি পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। শিবরাত্রি হচ্ছে একটা ভীষণ ভীষণ স্পেশাল স্পিরিচুয়াল নাইট। এই দিনটাতে বলা হয় হচ্ছে শিব আর পার্বতীর বিয়ের রাত। তো শিব আর পার্বতীর বিয়ের রাত এটা বেসিক্যালি একটা সিম্বলজি, আইকনোগ্রাফির দ্বারা অনেক ডিপার স্পিরিচুয়াল সিগনিফিকেন্সকে এখানটায় বোঝানো হয়েছে। প্রত্যেক দিন নর্মালি আমরা যখন সাধনা করি, আমরা আমাদের 7 চাকরাজের মধ্যে লোয়ার চাকরা মানে রুট চাকরা, যেটা আমাদের শির দ্বারার একদম শেষে অবস্থিত, সেখান থেকে আমরা আমাদের ক্রাউন চাকরা অবধি এনার্জিকে ট্রাভেল করানোর সাধনা করে থাকি। কিন্তু শিবরাত্রি এমন একটা রাত যেদিন এনার্জি উল্টো ফ্লো করে আমাদের ক্রাউন চাকরার থেকে মূলাধার চাকরার দিকে। মানে আমাদের ক্রাউন চাকরা আমাদের ব্রহ্মতালু, যেটা আমাদের মাথার উপরে থাকে, সেখান থেকে সোজা করে শির দ্বারা রাখতে হবে এবং সেই বরাবর সেই এনার্জি ফ্লো করে আমাদের মূলাধার চাকরা বা রুট চাকরাতে এসে সেই এনার্জি মিট করে। তো এই শিবরাত্রি ফলো করার জন্য আমাদের কিছু স্পেসিফিক রুলস আছে, যে রুলগুলো ফলো করা খুব যে শক্ত সেটা নয়, কিন্তু যদি সঠিকভাবে আপনাকে এগুলো করতে হয় বা সঠিকভাবে তার লাভ পেতে হয়, তার জন্য কিছু প্রিপারেশনও রয়েছে। 1 নম্বর হচ্ছে আপনাকে শিবরাত্রি মানে 2024-এর শিবরাত্রি মার্চের 8 তারিখে রাত্রির বেলা স্টার্ট হচ্ছে। তো 8 তারিখটাতে আপনারা ফাস্টিংয়ে থাকবেন। ফাস্টিং বলতে সেটা হচ্ছে সল্টলেস ফাস্টিং, মানে নুন জাতীয় খাবার কোনো সেটা আপনারা সেবন করবেন না। যদি প্রচন্ড কষ্ট হয় বা প্রচন্ড খিদে পায়, আপনারা হালকা একটু ফ্রুটস খেতে পারেন, যে কোনো ধরনের ফল খেতে পারেন, কিন্তু এর বাইরে কিছু খাবার রেকমেন্ডেড নয়। ফলটাও কতটা পরিমাণে খাবেন, যতটা কম খাওয়া সম্ভব। কারণ ফাস্টিং এর দ্বারা আমাদের যে 5টা কোষ থাকে, 5টা লেয়ার্স অফ কনসিয়াসনেস, সেটার মধ্যে যেটা ফার্স্ট লেয়ার বা ফিজিক্যাল লেয়ার, অন্নময় কোষ বলা হয় যেটাকে, ফাস্টিং করলে আমাদের কনসিয়াসনেস অন্নময় কোষের থেকে আরো হায়ার লেভেল কনসিয়াসনেসের দিকে যেতে পারে। অন্নময় কোষের থেকে ফোকাস আমরা তখনই সরাতে পারবো যখন লাইফের কমফর্টস, তাপের দ্বারা, কোনো সাধনার দ্বারা আমরা ফোকাসটা অন্নময় কোষের থেকে আরো হায়ার লেভেলস অফ কনসিয়াসনেসের দিকে নিয়ে যাব। তো ফার্স্ট রুল হচ্ছে কি, ফাস্টিং করতে হবে, সল্টলেস ফাস্টিং। সেকেন্ড হচ্ছে রাতের বেলা 9:40-এর পর থেকে 4:30 অবধি অ্যাটলিস্ট রাত্রিরে ঘুমোবেন না। কিন্তু ঘুমোবেন না মানে এটা নয় যে সময়টাকে কোনো একটা ভাবে শুয়ে শুয়ে বা কোনো একটা অন্য কোনো কাজ যেটা ডেভেলপমেন্টাল নয় সেই করে সময়টাকে নষ্ট করছেন। 7 বার কয়েকটা সাধনার স্টেপস আমি বলবো, সেটাকে এই রাত্রির বেলা 9:40 থেকে ভোর 4:30-এর মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে। এবং
এই সময়টাতে চেষ্টা করবেন যতটা পারা যায় আপনার পিঠের শির দ্বারা যেন সোজা থাকে, কারণ আমাদের পিঠের শির দ্বারা যে বিভিন্ন আলাদা আলাদা ভার্টিব্রাল সেগমেন্ট আছে সেগুলোকে আলাদা আলাদা জ্যোতির্লিঙ্গের সাথে তুলনা করা হয়। ঠিক আছে, তো স্টেপ নাম্বার 1, আপনাকে স্ট্রেট হয়ে বসতে হবে। স্ট্রেট হয়ে বসে আপনাকে ফোকাসটা নিজের নাকের ডগার দিকে আনতে হবে। নিজের নাকের ডগাটাকে এমনভাবে আপনি ফোকাস করুন যেন আপনার পুরো নাকটার থেকে আপনার টিপ পর্যন্ত একটা ঝাপসা ঝাপসা ভাবে আপনার চোখের দৃষ্টির মধ্যে থাকে। এবার কিছুক্ষণ নাকের ডগাটার দিকে ফোকাস করুন আর মনে মনে কল্পনা করুন যে আপনি নিজের মূল আধার চক্রকে স্টেবিলাইজ করছেন। এরপর আপনাকে ফোকাস করতে হবে নিজের থার্ড আই চক্রার ওপর। থার্ড আই চক্রটা কিভাবে ফোকাস করবেন? চোখটাকে হালকা একটু উপরের দিকে তুলে এমনভাবে তাকান যেন আপনি আপনার থার্ড আই বা আপনার আজ্ঞা চক্রটাকে দেখছেন। তারপরে আপনাকে যেটা করতে লাগবে সেটা হচ্ছে আপনার ব্রহ্মা তালু বা ক্রাউন চক্রা বা সহস্রার চক্রার দিকে আপনার ফোকাসটাকে নিয়ে যান। সেটা কিভাবে করবেন? চোখটাকে এমনভাবে রাখুন যেন আপনি আপনার ব্রহ্মা তালুর দিকে তাকাচ্ছেন। খুব বেশি চোখকে স্ট্রেন করবেন না, হালকাভাবে চোখটা ছাড়ুন। আর যদি চোখে খুব প্রবলেম হয় চোখটাকে বন্ধও করে রাখতে পারেন। এইভাবে 3টে পয়েন্টে পরপর যখন আপনি কিছুক্ষণ করে ফোকাস করবেন আপনার বডি রেডি হয়ে যাবে সাধনার জন্য। এবার চলে আসি নেক্সট স্টেপে। নেক্সট স্টেপে আপনাকে কল্পনা করতে হবে যে আপনার এই ব্রহ্মা তালু দিয়ে একটা কসমিক এনার্জি, হোয়াইট কালারের একটা লাইট আপনার ব্রহ্মা তালু দিয়ে প্রবেশ করছে। প্রত্যেকবার যখন আপনি নিঃশ্বাস নিচ্ছেন সেই লাইটটা আপনার শিরদ্বারা বরাবর আপনার মূলাধার চক্রাতে এসে লাইটটা জমছে। তারপর যখন নিঃশ্বাস ছাড়ছেন ঠিক যেন একটা লিফট বা এলিভেটরের মতো আপনার নিঃশ্বাসটা যখন নিচে নামলো সেই লাইটটা আপনার শরীরের মধ্যে প্রবেশ করলো। নিঃশ্বাসটা আবার যখন ছাড়ছেন আপনি নিজের কনসিয়াসনেসকে আবার ব্রহ্মা তালুর দিকে নিয়ে আসছেন নেক্সট লাইটটাকে আপনার বডির মধ্যে আনতে। এই গোটা প্রসেসটা আপনি বেশ কিছুক্ষণ ধরে কন্টিনিউ করুন। পুরোটা ভিজুয়ালাইজেশনের মাধ্যম দিয়ে করুন। এরকম নয় যে সত্যিকারেরই হয়তো কোনো লাইট দেখতে পাবেন, কিন্তু ভিজুয়ালাইজেশনের মাধ্যম দিয়ে আমরা বেসিক্যালি সেই এনার্জিটাকে আমাদের বডির মধ্যে অবজর্ব করাচ্ছি। এবার এই লাইটটা আপনার বডির মধ্যে আসছে এবং একটু করে আপনার বডির মধ্যে এই প্রচন্ড পজিটিভ কসমিক এনার্জি জমা হচ্ছে। যখন আপনার মনে হবে যে আপনার বডি একদম প্রচুর পজিটিভ এনার্জি, প্রচুর লাইটে ভরে গেছে, তখন আপনি মুভ করবেন থার্ড স্টেপে। থার্ড স্টেপটা হচ্ছে চক্রা ব্রিদিং। নর্মালি আমরা চক্রা ব্রিদিং যে সিকোয়েন্সে করে থাকি শিবরাত্রির দিন চক্রা ব্রিদিংটা আমরা উল্টো সিকোয়েন্সে করব। মানে প্রত্যেকবার যখন নিঃশ্বাসটা নেব কল্পনা করব নিঃশ্বাসটা প্রথমে আমার ক্রাউন চক্রা, তারপর থার্ড আই চক্রা, তারপর থ্রোট চক্রা, হার্ট চক্রা, সোলার প্লেক্সাস চক্রা, স্যাক্রাল চক্রা এবং স্পাইনের শেষে যেটা রুট চক্রা রয়েছে সেই অবধি আপনার নিঃশ্বাসটা প্রত্যেকটা চক্রাকে টাচ করতে করতে পৌঁছচ্ছে। কিছুক্ষণ সেখানটায় আপনার ফোকাসটা রাখছেন এবং তারপর যখন নিঃশ্বাসটা ছাড়ছেন আবার পিঠের পেছন দিক দিয়ে সেম ভাবে প্রত্যেকটা চক্রাকে টাচ করতে করতে নিঃশ্বাসটা বেরোচ্ছে। যেমন ছাড়ার সময় প্রথমে রুট চক্রা বা মূলাধার চক্রা, তারপর স্যাক্রাল চক্রা বা স্বাদিষ্ঠান চক্রা, তারপর সোলার প্লেক্সাস চক্রা বা মণিপুরা চক্রা, তারপর হার্ট চক্রা বা অনাহতা চক্রা, তারপর বিশুদ্ধি চক্রা মানে আমাদের থ্রোট চক্রা, আমাদের থার্ড আই চক্রা মানে আজ্ঞা চক্রা হয়ে ক্রাউন চক্রা অবধি মানে সহস্রার চক্রা অবধি আপনার নিঃশ্বাসটা বেরোনোর সময় এই অবধি টাচ করে আপনার নাক দিয়ে বেরোচ্ছে।
এই প্রসেসটা বেশ কয়েকবার রিপিট করুন। প্রত্যেকবার নিঃশ্বাসটা নিচ্ছেন, ক্রাউন চাকরা থেকে মূলাধার চাকরা অবধি প্রত্যেকটা যে মার্মা ভীষণ সেন্সিটিভ যে পয়েন্টগুলো, সেটার মধ্যে যে 7টা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, যেগুলোকে আমরা 7 চাকরাস বলি, এই পয়েন্টগুলো টাচ করে করে আপনার নিঃশ্বাসটা মূলাধার চাকরা অবধি যাচ্ছে। নিঃশ্বাসটা ছাড়ার সময় পেছন দিক দিয়ে একটা সাইক্লিক্যাল ম্যানারে পেছন দিক দিয়ে বডির এই প্রত্যেকটা চাকরাকে আবার টাচ করতে করতে ক্রাউন চাকরা অবধি এসে তারপর আপনার নিঃশ্বাসের মাধ্যম দিয়ে বেরোচ্ছে। তো এটা গেল হচ্ছে সাধনার যে মেন 3টে স্টেপ। এবার একবার এই স্টেপটা রিপিট করে নেয়ার পর রাতের বেলা 9:40 থেকে 12:30টার মধ্যে কয়েকটা মন্ত্র জাপ আছে, যে মন্ত্রগুলো আপনাকে প্রচুর ভালো ফল দেবে। কারোর যদি অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে কোনো খারাপ দোষের প্রভাব থাকে, তাহলে এই যে মন্ত্রগুলো আমি এখন আপনাদেরকে বলবো, এই মন্ত্রগুলো কিন্তু আপনাদের প্রচুর বেনিফিট দেবে। কারোর যদি পিতৃদোষ থাকে, গুরুচণ্ডাল যোগ থাকে, স্যাটার্ন বা শনির কোনো খারাপ প্রভাব থাকে, চার্টে যদি রাহু বা কোনো ম্যালেফিক প্ল্যানেটের কোনো খারাপ প্রভাব আপনার ওপর আসছে, তাহলে অবশ্যই এই কয়েকটা মন্ত্র জাপ যেভাবে বলবো অবশ্যই রাত্রির 9:40 থেকে 12:30টার মধ্যে কমপ্লিট করবেন। প্রথম মন্ত্রটা হচ্ছে ওম নমো ভগবতে রুদ্রায়। আরেকবার রিপিট করছি, ওম নমো ভগবতে রুদ্রায়। এটা আপনাকে 108টা যদি জপমালা ইউজ করেন, জপমালাতে দেখবেন 108টা বিড থাকে। তো 108টা বিডে যখন আপনি মন্ত্রটা চ্যান্টিং করছেন, তখন সেটাকে বলা হয় হচ্ছে 1 মালা। এইভাবে 10 মালা আপনি ওম নমো ভগবতে রুদ্রায় মন্ত্রটা জপ করবেন 10 মালা। তার পরের যে মন্ত্রটা সেটা হচ্ছে ওম নমো ভগবতে সদাশিবায়। ওম নমো ভগবতে সদাশিবায়। এই মন্ত্রটাও আপনাকে 10 মালা জপ করতে হবে। তারপর বাকি রাত আপনি ওম নমঃ শিবায় মন্ত্রটা মিনিমাম 10 মালা, যদি ইচ্ছে হয় আরো বেশি, আপনি এই মন্ত্রটা ওম নমঃ শিবায় মন্ত্রটা বাকি রাত জপ করবেন। তো আমি একবার সামারাইজ করে দিই। সাধনার জন্য নিজেকে রেডি করার যে 3 স্টেপস, সেই 3 স্টেপস আপনার 3টে পয়েন্টে ফোকাস করা, পজিটিভ কসমিক লাইটকে নিজের বডির মধ্যে অবজর্ব করানো এবং তারপর চক্রা ব্রিদিং করা। এই যে সাধনার জন্য রেডি করার যে স্টেপ, এটাকে আপনাকে 7 বার পুরো রাতের মধ্যে আপনি রিপিট করবেন। বাকি টাইম, যেটুকু টাইমটা আপনি হয়তো ক্লান্ত হয়ে গেছেন বা একটু রেস্ট করতে চাইছেন, সেই সময়টাতেও নিজের ধ্যান শিবজির ওপর রাখুন। কখনো তার চোখের দিকে ফোকাস করুন, কখনো তার জটার দিকে ফোকাস করুন, কখনো আবার তার রুদ্রাক্ষের মালার দিকে ফোকাস করুন, কখনো তার তৃতীয় নেত্রের দিকে ফোকাস করুন। মানে আপনার ধ্যানটা এই শিবরাত্রির যে 8 তারিখ এবং 9 তারিখ, আপনার ধ্যানটা পুরোপুরি শিবজির ওপর যেন থাকে। যখন আপনি মন্ত্র জাপ করছেন, তখন আপনি যদি জপমালার প্রয়োগ করেন, তাহলে জপমালা দিয়ে কেমনভাবে মন্ত্র জাপ করবেন সেটার কিছু বেসিক রুলস আমি আপনাদেরকে বলে দিই। প্রথম হচ্ছে, জপমালাকে এমনভাবে রাখুন যেন সেটা আপনার সোলার প্লেক্সাস বা মণিপুরা চাকরার নিচ অবধি না আসে, মণিপুরা চাকরা অবধি যেন সেটা থাকে। সেকেন্ড হচ্ছে, আপনার এই আঙুলটা জপমালাতে টাচ করাবেন না। আপনি হয় এই আঙুলটা না হলে এই আঙুলটা দিয়ে আপনি জপমালাটাকে আপনি কাউন্টিং এর জন্য ব্যবহার করবেন। তো জপমালাকে যেটা স্টার্টিং পয়েন্টটাকে এইভাবে ধরবেন এবং নিজের দিকে এক একটা মন্ত্র যখন আপনি পাঠ করছেন,
ওম নমো ভগবতে রুদ্রায়, তারপর টেনে নিন নিজের দিকে ক্লকওয়াইজ ডাইরেকশনে। আবার নেক্সট ওম নমো ভগবতে রুদ্রায়, আবার নিজের দিকে টেনে নিন। যখন একবার 108টা বিট কমপ্লিট হয়ে যাবে, আবার এভাবে কন্টিনিউ করবেন না, মালাটার ডাইরেকশনটাকে চেঞ্জ করে নিন। এবার উল্টো দিক থেকে আবার সেই একইভাবে একই অর্ডারে আপনি বিটগুলোকে টেনে টেনে আপনার মন্ত্র জাপ কন্টিনিউ করবেন। তো এই যে মন্ত্র জাপ করার সময় আপনার মেন্টাল স্টেটটা কি থাকার দরকার, প্রচণ্ডভাবে সেই মন্ত্রগুলোকে মুখে উচ্চারণ করে যতটা লাউডনেসের সাথে করা যায় মন্ত্রগুলোকে আপনি পাঠ করবেন। সেই মন্ত্রটা আপনার বডির মধ্যে কি ভাইব্রেশন ক্রিয়েট করছে সেই ভাইব্রেশনটার দিকে ফোকাস করুন। এক একটা উচ্চারণগুলো সঠিকভাবে করার দিকে ফোকাসটা করবেন। ওম নমো ভগবতে রুদ্রায় এই মন্ত্রটা কারুর যদি লাইফে অ্যাস্ট্রোলজিক্যালি পেরার বক্স মানে 8 নম্বর বক্স যদি অ্যাক্টিভেট হয়ে থাকে তাহলে এটা তার থেকে মুক্তি দেবে। কারুর লাইফে যদি যেটা 12th বক্স বা হসপিটালাইজেশন বা জেল হওয়ার যে যোগ তৈরি করে যে বক্সটা, সেইটা যদি অ্যাক্টিভেট হয়ে থাকে বা খারাপ ফল দেয়, তাহলে ওম নমো ভগবতে সদা শিবায় এই মন্ত্রটা আপনাকে প্রচুরভাবে হেল্প করবে। আর কারুর যদি 6th বক্স মানে রোগ ঋণ শত্রু এই যে 6th বক্সটা যদি অ্যাক্টিভেট হয়ে থাকে, তাহলে আপনার জন্য ওম নমঃ শিবায় মন্ত্রটার 10 মালা জাপ ভীষণভাবে হেল্প করবে। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে মন্ত্র করার সময় বা এই যে সাধনা করার সময় আপনার মন যদি অন্যদিকে চলে যায়, কোনো ব্যাপার না, তাকে আবার ফিরিয়ে নিয়ে আসুন। নিজেকে মনে করান যে আপনি এই সাধনাটা করছেন এবং চেষ্টা করুন যতটা পারা যায় আপনার ফোকাসটা যেন আপনার সাধনার দিকেই থাকে। ঠিক আছে? তাহলে এই ছিল হচ্ছে শিবরাত্রির কিছু বেসিক রুলস। যদি সম্ভব হয় কোনো মন্দিরে গিয়ে রুদ্রাভিষেক করার, অবশ্যই করবেন। যদি সম্ভব না হয়, কারুর যদি বাড়িতে শিবলিঙ্গ থাকে সেখানেও রুদ্রাভিষেক করতে পারেন। কিন্তু কারুর ক্ষেত্রে হয়তো মন্দিরে যাওয়াও সম্ভব না বা নিজের বাড়িতেও হয়তো শিবলিঙ্গ নেই, সেই ক্ষেত্রে এই যে সাধনাটা করছেন এটা দিয়ে আপনি আত্মলিঙ্গম টেকনিকে বেসিক্যালি প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গকে আপনি পরিক্রমা করে নিতে পারছেন নিজের সাধনার দ্বারা, নিজের ধ্যানের দ্বারা। আরেকটা সংকল্প নিয়ে নেবেন, সেটা হচ্ছে প্রত্যেক মাসের কৃষ্ণপক্ষের যে চতুর্দশীর দিন মাসিক শিবরাত্রি করার একটা সংকল্প আপনি নিয়ে নিন। মাসিক শিবরাত্রিটা করলে এই যে সমস্ত যে রুলগুলো আপনি মহাশিবরাত্রির দিন ফলো করছেন, এইগুলোকে আবার প্রত্যেক মাসে একবার করে রিপিট করবেন। একটা বছর মাসিক শিবরাত্রি কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিন যদি আপনি রাখতে পারেন, তাহলে এটা কিন্তু আপনার লাইফে প্রচুর প্রভাব আনবে। লাইফে প্রচুর প্রবলেমসের থেকে আপনি কিন্তু রেহাই পাবেন। সকলে প্রচন্ড প্রচন্ড ভালো থাকবেন, ডিপ সাধনার মধ্যে এনগেজ হন এই মহাশিবরাত্রির দিন, এবং যেন শিবজি আপনার ওপর তার প্রচুর পজিটিভ এনার্জি যেন প্রচুর পরিমাণে আপনার ওপর বিস্তার করেন। নমস্কার।